সুপ্রভাত বন্ধুরা, আজকেই গ্যাংটকে আমাদের শেষ দিন। আজকে আমাদের ট্রেন রাত 9:15 এনজেপি থেকে হামসাফার এক্সপ্রেস। তো খানিক্ষণের মধ্যে গাড়ি করে বেরিয়ে যাব অ্যারাউন্ড দুপুর 12টা 12:30। তো এই কদিন বেশ ভালো কাটলো গ্যাংটকে। তোমরা ভিডিওসগুলো দেখছো, বাট এই ভিডিওসগুলোতে আমি যেরকম একটা কী বলবো এক্সপেকটেশন রেখেছিলাম সেরকম পাইনি। পুরীর ভিডিওগুলোতেও পাইনি, ইনফ্যাক্ট কোন ভিডিওতেই বা পাই। তবে কদিন বেশ ভালো কাটলো। হোটেলে খুব ভালো ছিলাম, হোটেলের স্টাফের ব্যবহার ভালো, সব ভালো। তোমাদের যে কমেন্টসগুলো সেগুলো আমার চোখ এড়ায়নি। তো তাদের মধ্যে কিছু কিছুকে আমি আজকে অ্যাড্রেস করবো এখন। তো এই যে হোটেলটার মধ্যে আমি রয়েছি, আচ্ছা ভাই দ্য ওয়ে ভেরি ফর্চুনেট, ভেরি ব্লেস যে এত ভালো জায়গায় থাকতে পারছি বলে। কিন্তু এখানে যে আমি রয়েছি সবই কি একদম মানে ভালো, সবই কি সোনায় সোহাগা, সবই কি 10 out of 10? না, তা একেবারেই না। এখন তোমাদেরকে এই যে প্রপার্টিটাতে আমি রয়েছি, হোটেল MMR ম্যানর, যেগুলো অল্প স্বল্প খামতি সেগুলো একটুখানি পয়েন্ট আউট করে বলে দিচ্ছি, ঠিক আছে? ব্যালকনিতে মাত্র একটাই চেয়ার, চেয়ারের অবস্থা খুব একটা ভালো না। ব্যালকনিতে যে লাইটটা রয়েছে সেটা সুইচটা একটু ফল্টি, এরকম ধরে থাকতে হচ্ছে, নইলে পরে নেমে যাচ্ছে আর কি। মোটামুটি রুমের কন্ডিশন তো খুবই ভালো, উডেন ফ্লোরিং, উডেন সিলিং আগে দেখিয়েছি। তবে এই যে মানে কি বলবো, বেডশিটসগুলো রয়েছে এগুলো একটু রোয়া ওঠা, কম্বলের কোয়ালিটি খুব ভালো কিন্তু রোয়া ওঠা, পিলো কভারগুলো অল্প রোয়া ওঠা, কতগুলোর মধ্যে অল্প স্বল্প ছিদ্র রয়েছে। আর বাকি এখানে আর কিছু বলবার নেই সেরকম। বাথরুম তোমাদেরকে শুরুর দিনই দেখিয়ে দিয়েছিলাম, এখন তো বাথরুম আন্ডারস্ট্যান্ডলি অল্প একটু অপরিষ্কার। তবে বাথরুমের মধ্যে এরা সাবান, শ্যাম্পু, টয়লেটারিজ বলতে ব্রাশ, পেস্ট সবই প্রোভাইড করেছিল, হ্যান্ড ওয়াশ। সো ওই সমস্ত দিকে একদম ফুল অন মার্কস। আমি প্রথম দিন বোধহয় বলেছিলাম বাথরুমে একখানা আলো, না বাথরুমে দুখানা আলো রয়েছে, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। আচ্ছা, আর কি কি ফল্ট রয়েছে এই প্রপার্টিটার মধ্যে? লিফট আছে তোমাদেরকে আমি বলেছিলাম, বাট লিফটটা কোনো দিন ফাংশন করছে, কোনো দিন ফাংশন করছে না। যখন জিজ্ঞাসা করলাম বললো যে মোটরের মধ্যে কোনো প্রবলেম রয়েছে, মোটরটা যে জিনিসগুলো দিয়ে চলছে আর কি বলছে সেখান থেকে নাকি তেল লিক করছে। এবার আমি তো এত ভেতরে ব্যাপার স্যাপার জানি না। তো এইটা হচ্ছে ব্যাপার সিনিয়র সিটিজেনদের জন্য, বা যদি কারোর কোনো শারীরিক অসুবিধা থাকে তখন তারা লিফটটাকে অন করে দিচ্ছে। আর বাকি যারা ইয়াং আমাদের মতো তাদেরকে কিন্তু সিঁড়ি দিয়ে হাঁটাচলা করে কাজপত্র করতে হচ্ছে। সো দ্যাটস আ ভেরি বিগ নেগেটিভ। আমরা এখানে 4টে রাত্রি কাটিয়েছি, তার মধ্যে 2টো রাত্রিতে পাওয়ার অফ হয়ে গেছিলো। যখন আমি রিসেপশনে গিয়ে কথাটা অ্যাড্রেস করলাম যে আপনাদের কোনো ইনভার্টার বা জেনারেটার নেই, বললো আছে, কিন্তু রাত্রিবেলা তো আমরা ঘুমিয়ে থাকি। এবং একটা কথা বলে রাখছি, এখানকার যত স্টাফ আছে তারা এত পোলাইট এবং তারা এত ভালো মানুষ, মানে সদা সর্বদা মুখের হাসি লেগে রয়েছে, ভালো ব্যবহার, এবং প্রত্যেকে এত ইয়াং, দেখে মনে হচ্ছে সদ্যবোধহয় স্কুল পাস আউট। তো তাদের সঙ্গে অন্তত 1-2 জনের সঙ্গে তোমাদের পরিচয় করাবো। স্টাফেদের ব্যবহার খুব ভালো। হ্যাঁ, জল টল যা চেয়েছি দিয়ে গেছে, হয়তো টাইম লেগেছে কিছুটা, কিন্তু দিয়ে গেছে। আর এইবারে ব্যাপারটা হচ্ছে যে আমার কীরকম খরচাপাতি গেল, তোমাদের মধ্যে একজন জানতে চেয়েছো, তো বলি। এই যে রুমটা আমি আগেও একদিন বলেছিলাম শুরুর দিন, এখনও বলে দিচ্ছি, তোমরা যদি মানে ওই মেক মাই ট্রিপ এরকম টাইপের আইবিবো এই সমস্ত জায়গায় দেখো, আমি তো রয়েছি স্টুডিও ব্যালকনি রুমে, দেখতে পাবে এই রুমটার দাম বোধহয় অ্যারাউন্ড 4,000 টাকা। কিন্তু আমি ফোনেই নেগোশিয়েট করার পরে ব্যাপারটাকে নামাতে পেরেছিলাম 3,000-এ। কোনো ব্রেকফাস্ট বা কোনো রকম মিল কিন্তু ইনক্লুডেড নয়। আর 3,000টা বলছি জিএসটির বাইরে, ঠিক আছে? জিএসটি যদি ধরো তাহলে পরে একটু বেশি। তবে জিএসটি বলে বিল তোমরা চাইলে তোমাদেরকে দেবে, নইলে তোমাদেরকে দেবে না। আমি এখানে 4 রাত ছিলাম, আমার পড়েছে 12,000 টাকা। তোমরা জানতে চেয়েছিলে যে আমার কীরকম খরচা গেছে। আচ্ছা, ট্রেনে আনুমানিক আমার খরচা গেছে আপ অ্যান্ড ডাউন দুজনের, হ্যাঁ, আপ 2জন ডাউন 2জন। এসেছিলাম হচ্ছে উত্তরবঙ্গতে এসি 2টা, সেটার দাম আমি তখনই বলে দিয়েছিলাম, অ্যারাউন্ড 800-3,000 মতো পড়েছিল, এক্স্যাক্ট মনে নেই আমার। এখন যে যাচ্ছি হামসাফার এক্সপ্রেসে, এটা এসি 3টা, এটা নিয়েও মানে এখানেও টিকিটের বড্ড সমস্যা হয়েছিল। যাই হোক, হয়ে গেছে কনফার্ম, একই ইয়েতে পেয়েছি, মানে কোচে পেয়েছি। এটার টিকিটের দাম পড়েছে অ্যারাউন্ড 2700-2800, মানে ধরো টিকিটে অ্যারাউন্ড 5,500 থেকে 6,000 টাকা খরচা হয়েছে। খাওয়া দাওয়াটা তোমাদের ওপরে। আমি যে এখানে খাওয়া দাওয়া করেছি এমজি মার্কে, যে কদিন খেয়েছি অ্যাপ্রক্সিমেটলি 1,500 টাকা করে পড়েছে। আর যেদিনকে কুইন স্পটে খেয়েছি সেদিনকে 3,000 টাকা একটুখানি বেশি। সো ইয়া, এরকম গেছে খাওয়া দাওয়ার খরচ। তো তোমরা অ্যাড করে নিতে পারো, আমি অ্যাড করে দেবো। 1.5-3 45, আর 3 ধরো টোটাল 7.5 খরচা গেছে খাবারে। তাছাড়া টুকটাক আইসক্রিম ফাইসক্রিম তো খেয়েছি, ওগুলোকে আমি ধরছি না। গাড়ি ভাড়া কত গেল তোমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকদিন বলেছি, 5,000 টাকা গেছে। যেদিনকে নাথুলা পাস, বাবা মন্দির এগুলো গেলাম ছাঙ্গুলে। 3,000 টাকা গেছিলো লোকাল সাইট সিইংয়ের দিন, 2,500 টাকা প্লাস 500 টাকা যেহেতু কুইন স্পটে উনি অপেক্ষা করেছিলেন। আর 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 হ্যাঁ, যেদিনকে গেছিলাম হচ্ছে নামচি রাবাংলা, সেদিনকে আমাদের কাছ থেকে নিয়েছিল হচ্ছে কত, সেদিনকে আমাদের কাছ থেকে নিয়েছিল হচ্ছে 4,000।
তো টোটাল সাইট সিইং করতে খরচা গেছে 12,000। আমরা এসছিলাম এনজেপি থেকে রিজার্ভ গাড়ি করে মিস্টার বর্মনের সঙ্গে গ্যাংটকে, টোটাল 3,000, উনি দিয়েছিলেন 1,000, আমরা দিয়েছিলাম 2,000। আর এখন যে নামবো মিস্টার বর্মনের সান্নিধ্য আশা করি আজকেও পাবো, কালকে ওনার সঙ্গে যোগাযোগ হয়েছিল, তো আজকেও ধরো ওই 3,000 টাকাই নেবে, তো আজকেও 2,000 টাকা খরচা হবে, তো 2-2-4 আপ অ্যান্ড ডাউন খরচা হলো। আশা করি তোমরা একটা এস্টিমেশন পাচ্ছ যে কীরকম খরচা। আমি কালকে একটুখানি করছিলাম, 41,000 টাকা মতো খরচা গেছে ইন টোটাল, তার থেকে বেশি হবে, ধরে রাখো অ্যারাউন্ড 45। এবার খাওয়া দাওয়াটা তোমাদের হাতে, কোন হোটেলে থাকবে সেটা তোমাদের হাতে। এই হোটেলটা তো খুবই ভালো হোটেল, লোকেশনটা দেখতে পেয়েছো। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে জানলা দিয়ে ব্যালকানি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। এর থেকে বেটার লোকেশন আর কিছু হতে পারে না। নেমেই হচ্ছে এমজি মার্গ, এই সমস্ত গেল একরকম। আচ্ছা, তোমাদের মধ্যে আরেকজন জানতে চেয়েছো আমার পারফিউম কালেকশন। দেখো, আমার পারফিউম কালেকশন তো বাড়িতে রয়েছে, কিন্তু আমার পারফিউম বেশ কয়েকটা রয়েছে, সেগুলোকে দেখানো একসঙ্গে খুব অসম্ভব। তবে আমি যে কটা পারফিউম নিয়ে গ্যাংটকে এসেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাম জিজ্ঞাসা করো না, কারণ দাম আমার মনে নেই, বাট হ্যাঁ, এগুলো হচ্ছে প্রিমিয়াম পারফিউম, একটু হাই এন্ড পারফিউম, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন। এইটা একটা জারা থেকে কেনা, এটার নাম হচ্ছে ভেপার ব্লাঞ্চ। এটা একটা নিশ হাউস, এটা হচ্ছে ম্যানসেরার ইন্টেন্স রেড টোব্যাকো। এটাও একটা নিশ পারফিউম, এটা হচ্ছে মেসন মার্জেলার অটম ভাইবস। এটা হচ্ছে জন পল গটিয়ারের লেমেল লেপোফা। এই চারটে নিয়ে আমি এসেছি। চলো এবার রুম থেকে নিচে নামি। আমরা এখন হোটেল এমএমআর ম্যানারের 5th ফ্লোরে আছি, ছাদটা অ্যাক্সেস করা যায় না, সো দিস ইজ অ্যাজ হাই অ্যাজ ইউ ক্যান গেট ফ্রম দিস প্রপার্টি। দেখো কি সুন্দর ভিউ, অপূর্ব সুন্দর ভিউ, পুরো এমজি মার্গ, ওখানটায় বাকি গ্যাংটক শহর, আর যদি ওয়েদার ক্লিয়ার থাকতো কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেবে। 3,000 টাকায় আমার মনে হয় অ্যাবসলিউটলি ওয়ার্থ দ্য মানি। আমি বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম যে আর যদি কোনো রুম দেখানো যায়, বললো স্যার রুম তো কিছু খালি আছে, কিন্তু হাউসকিপিং এখনও করানো হয়নি, সুতরাং অপরিষ্কার রয়েছে, সরি, আর অন্য কোনো রুম দেখাতে পারছি না। বাকি প্রপার্টির নাম্বার আমি দিয়ে রাখবো। এখনও তো আমি ডেসক্রিপশনে কিছু করবার সুযোগ পাইনি, আই এম নট ক্যারিং মাই ল্যাপটপ। বাড়িতে ফিরে ডেসক্রিপশন বক্সে আমি প্রপার্টির নাম্বার ফাম্বার সব দিয়ে রাখবো, সো ডোন্ট বি ওয়ারিড অ্যাবাউট দ্যাট। ফার্স্ট ফ্লোরে হচ্ছে এই প্রপার্টির রেস্টুরেন্ট। এখানেও রেস্টুরেন্ট থেকে তোমরা মল রোডের ভিউ পেয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি যে এখানে এসে এতগুলো দিন রইলাম, 4 দিন, আমি এখনও পর্যন্ত এই রেস্টুরেন্টে কাউকে খেতে দেখিনি, কোনো ইনহাউস গেস্টকেও দেখিনি। বাইরেকার লোক আমার মনে হয় না এই রেস্টুরেন্টে খুব একটা আসবে, কেননা বাইরে কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট কিচ্ছু নেই। সো মেক অফ দ্যাট হোয়াট ইউ উইল। তবে অপশনটা রয়েছে। এই হচ্ছে ছোট্টখাট্টো ঋতিকা, আমাদের রিসেপশনিস্ট কাম ম্যানেজার কাম লিফট মেকানিক কাম এভরিথিং। কিছু হয় হাসি মুখে সমস্ত কাজ করে। আমাদের বাংলার মেয়ে, শিলিগুড়ির মেয়ে, ঠিক আছে, কিন্তু বাংলায় কথা বলতে পারে না। যখনই যাই কিছু বলতে থাকি খালি হাসতে থাকে। এখানে আসা স্তক যত স্টাফকে দেখেছি, 2-1জনকে বাদ দিয়ে সবাই এতটাই ইয়াং, যেরকম বলছি না, ঠিক মনে হচ্ছে বোধহয় স্কুল পাস আউট করেছে, জয়েন করে গেছে কাজে। হোটেল ম্যানেজমেন্ট স্টুডেন্ট? কলেজ ফার্স্ট ইয়ার? ইউ আর স্টিল স্টাডিং? দেখো, পড়তে পড়তে কাজ করছে এখানে। এই তো হোটেল এমএমআর ম্যানার, পাশে দ্য এট্রিয়াম। এখানেও তোমরা চেক ইন করতে পারো, বাট এখানে যদি খুব উপরের রুম নাও বা নিচের রুম নাও, মনে হয় না তোমরা রুম থেকে এমজি মার্গকে দেখতে পাবে। আবারও বলছি, গ্যাংটক এমজি মার্গের কাছে স্মোকিং জোন লেখা, ঠিক স্মোকিং জোনের ওপরটাতেই হচ্ছে হোটেল এমএমআর ম্যানার অ্যান্ড স্পা। এখানে স্মোকিং জোন ডোন্ট স্মোক আউটসাইড, বাইরে স্মোক করলে জরিমানা, শুধু স্মোকিং জোনের ভেতরেই স্মোক করতে পারবে, ওপরেই এমএমআর ম্যানার। সকাল 9:15 বাজে। এই হচ্ছে এমজি মার্গের ভিউ সকালবেলায়। সকালবেলা অন্যরকম সৌন্দর্য, সন্ধ্যেবেলা অফকোর্স আর লট মোর গ্ল্যামারাস, অনেক বেশি ভিড়, অনেক বেশি প্রাণবন্ত থাকে এমজি মার্গ। তবে সকালবেলাটাই বা মন্দ কি, অপরূপ লাগছে। আজকে সকালে আমরা ব্রেকফাস্টটা করব এবং এবারের মতো গ্যাংটকের লাস্ট মিল করব বেকার্স ক্যাফেতে। মনে তো হচ্ছে এই 3টে ফ্লোরই ওদের। এখান দিয়ে বেকার্স ক্যাফের এন্ট্রি। আমি এসে আগে একদিন দেখে গেছি, আগের বছরও এখানে একবার এসেছিলাম। প্রবাবলি দ্য বেস্ট ক্যাফেটেরিয়া অফ গ্যাংটক, প্রচণ্ড পিকচারেস্ক। এখান থেকে তোমরা পাবে উপত্যকার ভিউ। এদিক থেকে হচ্ছে এমজি মার্গের ভিউ, মল রোড।
এটা একটা ওয়ালনাট মাফিন, এটা অ্যাপেল ক্রাম্বল, এটা একটা চিকেনের স্যান্ডউইচ, এটা একটা বেকনের ক্রসো। চলো লেটস স্টার্ট ইটিং। লাঞ্চ ব্রাঞ্চ যাই বলো, এখান থেকে করেই গ্যাংটককে আলবিদা বলতে হবে। টমেটো, কিউকাম্বার, যেগুলো আমি পছন্দ করি না, পেঁয়াজ, এনিওয়েজ দিয়েছে যখন, লেটস টেক আ হোলসাম বাইট। অল্প একটুখানি দার্জিলিংয়ের গ্লেনারিজের কথা মনে করাচ্ছে না, বা আমাদের পার্ক স্ট্রিটের ফুডিজের কথা। বেকান থেকে একটা স্মোকি ফ্লেভারটা পাচ্ছি। দ্য ব্রেড ইজ ভেরি ভেরি সফট, ওয়েল সিজন, হালকা গরম করে দিয়েছে। আর একটুখানি বাটার বা মিউনিস দিলে পারতো, একটুখানি ড্রাই, বাট ওভারঅল ইটস ভেরি টেস্টি। মিউনিস দিয়েছে বাট অল্প। যখন টমেটো কিউকাম্বার দিয়ে বাইট নিচ্ছি একটুখানি অন্যরকম লাগছে। ইন জেনারেল টমেটো বা কিউকাম্বার ডাজ নট অ্যাগ্রি উইথ মাই প্যালেট, ঠিকঠাক লাগছে এটা। So the only thing this one is missing is some butter. যখনই মুখের মধ্যে বেকনটা পড়ছে, ফ্লেভারটা এখান থেকে এখানে যাচ্ছে। সো বেকন, বিগ টিক, দ্য কোয়ালিটি অফ দ্য ব্রেড উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, বিগ টিক। এটা হচ্ছে অ্যাপেল ক্রাম্বল, এটাও ভালো, মিষ্টি রয়েছে বাট ইট ইজ রেস্টুরেন্ট। এটাও অল্প গরম করে দিয়েছে, খেতে আরও ভালো লাগছে, ফ্রেশ আছে জিনিসটা, সব থেকে বড়ো কথা এটা। দেখি মাঝখান থেকে একটা বাইট নিয়ে, মাঝখানে অ্যাপেলের একটুখানি জ্যাম তো বলবো না, তবে অ্যাপেলের কিছুটা একটা দিয়েছে। যখন মুখের মধ্যে পড়ছে পুরো ইটিং এক্সপিরিয়েন্সটা ভালো হচ্ছে, একটুখানি ময়েস্টনেস আরও বাড়ছে। নট দ্যাট দ্য কেক ইজ ড্রাই, এটাও খেতে ভালো, গরমা গরম দিয়েছে, খেয়ে ছিটকে যাবে তা না, বাট ভেরি গুড। কিপিং ইন মাইন্ড দ্য অ্যাম্বিয়েন্স, বিগ থামস আপ। যেটা আগে খেয়েছিলাম ভুলবশত আমাকে দিয়েছিল হ্যাম স্যান্ডউইচ, এটা অ্যাকচুয়ালি বেকন স্যান্ডউইচ। এটার মধ্যে তো আমি জেনারেস অ্যামাউন্ট অফ চিজ দেখতে পাচ্ছি, বেকন রয়েছে, পেঁয়াজ এখানেও রয়েছে। ব্রেডের কোয়ালিটি আশা করি সেম হবে। লেটস টেক দ্য ফার্স্ট বাইট। এটা আরও স্মোকি, বেকন ইজ সাপোজ টু ডু দ্যাট। এখানে ব্রেডের কোয়ালিটি খুব ভালো, তবে এখানেও আর একটু বাটার যদি দিত, বারো মিউনিস, বেটার লাগতো। ভেতরটা এরকম, আমি কিন্তু এই বেকন ক্রসোটাকে হ্যাম ক্রসো থেকে এগিয়ে রাখবো। যাদের পোর্ক খেতে আপত্তি নেই তারা প্লিজ বেকন ক্রসোটা ট্রাই করুন। You guys are not going to regret it. Smoky, salty bacon. Very few things can beat that. এটা হচ্ছে ক্রাঞ্চি লগিন, এটা হচ্ছে মাড স্লাইস, এটা ডার্ক চকলেট, এটা মিল্ক চকলেট। প্রথমে এটাই খাচ্ছি, এটাকে বোধহয় গরম করে দিয়েছে উইথ সাম চকলেট সস। জেনারেলি আমি পেস্ট্রি কিন্তু বাড়িতে গরম করে খাই না, যখন ধরো কোথা থেকে নিয়ে গিয়ে বাড়িতে রাখি, ফ্রিজে রাখি, ঠান্ডা ঠান্ডা খাই। দিস ওয়ান ইজ ভেরি গুড, ভেরি ভেরি গুড। পেস্ট্রিটাকে তো গরম করেনি, তাহলে বোধহয় হট চকলেট দিয়েছে, বাট দিস ওয়ান ইজ ওয়ান ফর দ্য এজেস। খুব টেস্টি, এটা ভীষণ ভীষণ টেস্টি। জানি খেতে গিয়ে একটু ম্যাসাকার হয়ে গেল, বাট ঠিক আছে। পেস্ট্রিটাকে গরম করেনি, যে সসটা দিয়েছে চকলেট সস, দ্যাটস হট। এটা ভীষণ ভালো করে, এখানে আসলে পরে যদি এটা খাও নিরাশ হবে না। মাড স্লাইস, ভেরি গুড। ক্রাঞ্চি লগ, এটা মিল্ক চকলেট দিয়ে করা। এটা অনেকটা ক্যাডবেরি ফিউজের মতো খেতে, উপরে একটুখানি পিনাট ক্রিম দিয়েছে, এটাও ভালো খেতে, লাইট অন দ্য প্যালেট, গুড। দ্যাট ওয়াজ গ্রেট।
This one's good. যেটা মার্চ প্লেট ছিল, that one was great. This one's very good though. Greatness না পেলেও বেশ খেতে, লাইট অন দ্য প্যালেট যেরকম বললাম, খুব টেস্টি এটাও। এই ছিল আমাদের অর্ডার, দেখে নাও আর বলছি না, টোটাল এই হলো। আমরা এখন লালবাজারে এলাম লোকাল ভেজিটেবল শপ থেকে একটা স্থানীয় লঙ্কা কিনবার জন্য। চলো লেটস গো, দেখি পাওয়া যায় কিনা। বাকি লালবাজারের সমস্ত দোকান এখনই খুলে গেছে, এখন 10:23। এমজি মার্গের সমস্ত দোকান কিন্তু এখনও খোলা বাকি। আগের দিন বলেছিলাম লালবাজারটা এখানে শেষ হচ্ছে, ওখানে আবার লেখা রয়েছে ওয়েলকাম টু লালবাজার। তাহলে বোধহয় ওখান দিয়ে যারা ঢুকবে তাদের জন্য ওইটা শুরু, এইটা শেষ, আইদার বে। বেশ কিছু ভেজিটেবল শপ এখানে রয়েছে। এই হচ্ছে ডালে লঙ্কা, সিকিমের ফেমাস। আমরা খুঁজছি সবুজ লঙ্কা। दीदी ये क्या है? दीदी ये क्या है? बी बी बी? हाँ, नेपाली लोग खाता है ये सब्जी। भैया वो तो दले मिर्च है ना, ये क्या है? ये अलग है, ये कितने का है? नहीं, इसका प्राइस कितना है? प्राइस कितने दाम का है? 250, मतलब 1 किलो। লালগুলো বলছো 300 টাকা করে কিলো দলে, এগুলো বলছো 250 করে। मैम ये ग्रीन चिली कितने का है? मैम ये ग्रीन चिली कितने का है? ये जी को 300। ওই দোকানে বলছো 250, এই দোকানে বলছো 300। 200 গ্রাম নিলাম, 40 টাকা নিল। একটু দরদাম তোমরা করে নেবে। বাকি এখানে স্থানীয় প্রচুর রকম সবজি রয়েছে, খুব কালারফুল একটা মার্কেট। উঠে এলাম মল রোডে, খুব রোদের তেজ এখন, আর তো ঘন্টা দেড়েক মতোই রয়েছি, তারপর তো গাড়ি চলে আসবে, বেরিয়ে পড়তে হবে এনজেপির উদ্দেশ্যে। শেষ হয়ে গেল। হ্যাঁ, এই একটা এক্সাইটমেন্ট ছিল, আসবো ঘুরবো, এলাম, ঘুরলাম, সেফলি এবারে বাড়ি পৌঁছাতে পারলো ওই মঙ্গল। ওই যে আগের দিন বলছিলাম, একটা ভালো জিনিস শেষ না হলে একটা শুরু তো করতে পারবো না। প্যাকিং সব কমপ্লিট, এবার শুধু গাড়ি আসার অপেক্ষা, ব্যাস এবার আমাদের গ্যাংটক বিদায়। আমরা নামবো টয়োটা গ্ল্যান্সা করে, আমাদের ড্রাইভার ভাই চলে এসেছেন। আমরা আমাদের ডিসেন্ট চালু করছি, এবারের মতো গ্যাংটককে বিদায়। এখন ঘড়িতে 11:55, মানে 12টা বাজতে 5 মিনিট এখন বাকি। এনজেপি 129 কিলোমিটার, তখন ইয়ং। শিলিগুড়ি 113 কিলোমিটার এখান থেকে চলে আসে। এই এখন ওদের 10 ঘন্টা আবার ছুটি করবে, তো ওরা ওই 15 সময় একটু খারাপই লাগছে। হ্যাঁ, পাহাড়ি রাস্তা ছেড়ে আবার সমুদ্রে ফিরছি। আমরা এখন রানীপুল থেকে নিচে নামছি। একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে, এখান থেকে একবার উপত্যকাটাকে দেখো, তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। কি অসম্ভব সুন্দর, মানে আমি জানি না সুইজারল্যান্ড এর থেকে কতটা সুন্দর। আমরা এখন
রংপুরতে আছি, এখান থেকে বাদিকে নিচ্ছি। এখান থেকে আরো 76 কিলোমিটার হচ্ছে শিলিগুড়ি। আমরা সিকিম ছেড়ে দিলাম, এটা রংপুর ব্রিজ এটা। এবারের মতো সিকিমকে টাটা। রংপুর ব্রিজে বেশ অনেকখানি জ্যাম। আমরা যাচ্ছি বটে, তবে জ্যামটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আমরা পশ্চিমবাংলায় প্রবেশ করে গেলাম। এখান থেকে কলকাতা আরও 682 কিলোমিটার, সেবক দেখাচ্ছে অ্যারাউন্ড 56 কিলোমিটার। এই ডান দিকে আমাদের তিস্তা রিভার, তিস্তা নদী আমাদের। के भन्छ यहाँ आइपुग्यो भने त्यो तार खोलाको त्यो ब्रिजनिर आइपुग्यो नि। यतापट्टि के भन्छ 12 माइल भन्ने जग्गामा आइपुग्यो नि। मैले जस्ट यहाँ भेटाएँ तार खोला जङ्गलमा। এটা হচ্ছে তারখোলা। তবে এই রোডের সৌন্দর্য কিন্তু সেবক রোডের মতনই, অতটা না হলেও ইটস ভেরি প্রিটি। এখন NH10 আছি, তারখোলা রোড। জ্যাম কিন্তু স্টার্ট হলো। পেছনে একবার ভিড়টা দেখো, এগুলো আমাদের পেছনে। সামনে এরকম সারি সারি গাড়ি, ডান দিকে বয়ে চলেছে তিস্তা। ওদিক থেকে গাড়ি এখন ছাড়ছে, তাহলে আশা করা যায় এবার এদিক থেকেও গাড়ি আস্তে আস্তে পাস করবে। ভিড়ের কারণটা দেখো, রাস্তাটা এখানে অনেকখানি ভাঙা মতন, কাজ চলছে। সুতরাং এখান দিয়ে অ্যাট আ টাইম একটাই করে গাড়ি পাস হচ্ছে। যখন এখান দিয়ে যাচ্ছে ওখানকার গাড়ি আটকে পড়ছে। আবার এই দেখো ওইদিকেও দেখো সমান বড় জ্যাম একটা। এটাই হচ্ছে জ্যামের কারণ। জ্যামটা মোটামুটি 25 থেকে 30 মিনিট মতো খেয়ে নিল। যেরকম সুন্দর রাস্তা, সেরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য। জ্যামটা একবার দেখো, আবার জ্যাম হয়ে গেল। এই জ্যামটাও এখন মোটামুটি আমাদেরকে এখানে 15 মিনিট বেঁধে রেখেছে। যেটা মানে দেখছি সেটা হচ্ছে যে ওভারটেক করে বড় গাড়িগুলো সব চলে যাচ্ছে, মানে সুমো, বুলেরো এই জাতীয় গাড়িগুলো। বুঝতে পারছি না এখন এই জ্যাম চলবে বলছে। সামনে রাস্তা খারাপ, ওর জন্য এই জ্যাম বলছে। মাঝে মধ্যে এই জ্যাম 5-6 ঘন্টাও মানুষকে এই NH10 এর ওপর আটকে রাখে। তারখোলা যে জায়গাটা ছিল সেটাও NH10-এরই অন্তর্ভুক্ত, এই জায়গাটাও তাই। তবে এখন তো যেরকম বললাম পশ্চিমবঙ্গে আমরা প্রবেশ করে ফেলেছি। এইরকম জ্যাম হলে তো হয়ে গেল। এখন 2টো মতো বাজে, 9টার সময় ট্রেন NJP থেকে। অল্প একটুখানি গাড়ি এগুলো। মুশকিলটা হচ্ছে যেটা আগে বললাম, ওখান দিয়ে মানে অনেক বড় গাড়ি চলে যাচ্ছে। তারা গিয়ে যাই না ডাবল ফাউন্ডেশন করছে কিনা লাইনের। 2 হুইলার যাচ্ছে সে ঠিক আছে, ওদিক থেকে এদিকেও কিছু গাড়ি আসছে, মানে আমাদের অপোজিট দিকে। সো দ্যাটস এ গুড সাইন। তো এখানে এখন আটকা পড়ে আছে, গাড়িতে বসে বসেই ঘেমে যাচ্ছে। কী করবো, রোদও তো আছে। এই যে গাড়িগুলো সমস্ত ওভারটেক করে যাচ্ছে বড় বড়, বারবারই বলছি না, সুমো, বোলেরো, বেশিরভাগগুলোই, বা আমি এখনও পর্যন্ত যা চোখে পড়লো সবগুলোই WB গাড়ি, ওয়েস্ট বেঙ্গল গাড়ি। তো পেছনে আমাদের সঙ্গে যিনি আছেন বর্মন কাকু, উনি বলছেন যে সবগুলি কলকাতার গাড়ি। শুনতেও খারাপ লাগছে, কিন্তু এটা তো ফ্যাক্ট। বলছে ওরা যাচ্ছে বদমাইশিগুলো করে সামনে অবধি যাচ্ছে, গিয়ে তারপরে ব্যাপারটা ওভারটেক করবে, মুখে ঢুকিয়ে দেবে। ঘটনাটা হচ্ছে যে যখন রাস্তার এরকম অবস্থা, এতটা জ্যাম, এখানে আরেকটুখানি ট্রাফিক পুলিশ তো রাখা উচিত। অথবা রাস্তা যদি ভাঙা থাকে, যদি সারাইয়ের কাজ চলে, যদি কোনো সেনা মোতায়েন করে, তাদেরকে কিছু একটা করা উচিত। কেননা এই বদমাইশিগুলো করে কি হচ্ছে, মানে জ্যামটা বা এই হ্যারাসমেন্টটা আরও প্রলং হচ্ছে। অন্তত এখন ভালো ব্যাপার যে আশা করি দেখতে পাচ্ছ ওখান থেকে অন্তত গাড়িগুলোকে ছাড়ছে। এবার ওখান থেকে গাড়ি ছাড়লে পরে অ্যাট সাম পয়েন্ট অফ টাইম এখান থেকেও ছাড়তে হবে, মানে কতক্ষণই বার রেখে দেবে। অবশেষে গাড়ি ছাড়লো। এই হচ্ছে রাস্তার অবস্থা। তার উপরে লোকেরা যদি ওভারটেক করে তাহলে আর কি বলবো বলো তো।
এই জ্যামটাও মোটামুটি 1 ঘন্টা খেয়ে নিল। তিস্তার নিজের মতন করে বয়ে চলেছে। বাপরে বাপ, এই জ্যাম। তো আশা করি তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ কি অবস্থা। একটা গাড়ি যেতে পারবে। জ্যামটা হচ্ছে এই কারণে, এই রাস্তাটা ভেঙে গেছে। এখন দেখো আবার ওই দিককার গাড়িগুলো সব লাইন করে দাঁড়িয়ে রয়েছে। এই দিকটা ছাড়বে এতক্ষণ পরে। কি অবস্থা, কত লম্বা লাইন দেখো। আমি 1 ফুটাও বাড়িয়ে বলছি না, তবে যে কটা গাড়ি দাঁড়িয়ে আছে খুব কম করে আমি বলছি 100 থেকে 120-130টা মতো হবে। আই এম নট ইভেন জোকিং। এই এখন আবার আমাদের গাড়িও দাঁড়িয়ে গেল। সামনে শুধুই গাড়ি, যতদূর চোখ যাচ্ছে শুধু গাড়ি। অবশেষে রাস্তা একটুখানি ক্লিয়ার পাওয়া গেছে। দেখা যাক কতক্ষণ থাকে এরকম। বাদিকে দেখো, এই জায়গাটাতেও খুব ধস নামে, ওর জন্য এরকম ভাবে কিছুটা হলেও মানে গার্ড দেওয়ার চেষ্টা করা হয়েছে আর কি। বাদিকে গাছ পাহাড় সবই একদম স্ল্যান্টিং, খুব অ্যাঙ্গেলে রয়েছে। ডান দিকে আবার তিস্তা। এই রাস্তাঘাটে এই সমস্ত বাজে অবস্থা, সবাই গাড়িতে বলছে যে মানে পশ্চিমবঙ্গ সরকারকে দোষ, বলছে যে মানে এত বাজে রাস্তাঘাটের অবস্থা। আমাদের ড্রাইভার ভাই লক্ষ্মণ ভাই বলছেন যে BRO, বর্ডার্স রোড অর্গানাইজেশন, যারা সিকিমের রাস্তাঘাট করে তারা আগে এগুলো দেখাশোনা করতো, ভালো ছিল বললো। তারপরে PWর কাছে গেল, তারপরে এখন বোধ হয় NHDL না কার কাছে গেছে। এবার আমি জানি ন্যাশনাল হাইওয়ে হয়তো রাজ্য সরকারের কাছে নয়, কিন্তু যাই হোক মানে মেনটেনেন্স যে সেরকম হচ্ছে না বোঝা যাচ্ছে সেটা। খুবই অবস্থা খারাপ রাস্তাঘাটের। ছোটা করে ভালো, তারপরে রাস্তাঘাট আবার খারাপ হয়ে যাচ্ছে। সামনে কোনো চেক পয়েন্ট ছিল না, মানে জাস্ট পেরিয়ে এলাম। 3-4 জন মিলিটারি লোক ছিলেন, গাড়িটাকে দাঁড় করিয়ে বললেন চেক করতে হবে। কিছুই না, টিকিটটা খুলে দেখলেন, ছেড়ে দিলেন। কিন্তু মানে দে আর বিং ভেরি সিলেক্টিভ। ঠিক আছে, মানে সিকিমের গাড়িগুলো ধরলো তা নয়, কিছু সিকিমের গাড়িকে ধরছে না, আবার কোনো গাড়ি কোনো গাড়িকে ধরছে। কি ঘোড়া ডিমের কাজ হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। খুব সুন্দর এখন আবার রাস্তা। আবার রাস্তাটা ভালো হলে পরে কি হয়, দুদিকের প্রকৃতিকে তুমি একটুখানি উপভোগ করতে পারবে। রাস্তা খারাপ হলে মানে আমি বলছি রোডের কোয়ালিটি, জার্নিটা কিন্তু মানে কি বলবো, এনজয়েবল হয় না। এইটা আমার উপলব্ধি হলো এখন। একটু তো ধস নেমেছে, একটু জাম ছিল, এটা নর্মালি নামবে। কিন্তু ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা করেছিল মানে একদম বিরাট ব্যাপারটা। মেদিনীপুরে জল ঢুকেছে মানে সেগুলো দেখে দিচ্ছে উত্তরবঙ্গের। এই তো করেছে মানুষ। ওরা মানে TRP টাকা পিটেছিল হচ্ছে, সাধারণ মানুষের হাতে ভাত খাচ্ছে, কি খাচ্ছে, কিন্তু আর কেউ। রাস্তা যেরকম সুন্দর, দুদিকের প্রকৃতিও সেরকম সুন্দর। এটা নিয়ে বোধহয় তৃতীয়বার বললাম। সবচেয়ে কথা কি আমরা কি বিচারটা পেলাম সুন্দর। এখানে দেখো তিস্তা নদী কত ধীর স্থির। কিন্তু মাহাত্ম তো মাহাত্ম আমাদের, মানে কি বলবো, পুরীর মাহাত্ম সঙ্গে এটা তো ঠিক হয় না। কালীঘাটের একটা হেল্পফুল অ্যাটিটিউড তো থাকা উচিত ছিল। হ্যাঁ, সেইটা আমার মনে করতে তো অনেকবার এটা সেবক রোড না? सेवक रोड अभी आया नहीं है, हेल्पफुल एटीट्यूड पहुंचने वाला है 1 किलोमीटर बाद। পড়াশোনার জন্য আমরা সেবক রোডে কিন্তু প্রবেশ করে গেছি। কিন্তু এখন ওইখানে ওই প্রোগ্রাম দেখে না মানে আমি অবাক হয়ে যাই। আমি ঘড়িতে এখন অন দ্য ডট 4 o'clock। সেবক রোড প্রবেশ করতে না করতে অল্প অল্প বৃষ্টি পড়ছে, কিন্তু
সেবক রোডটাকে চোখ ভরে দেখো, এটাকে দেখাবার লোভ সামলাতে পারছি না। নিজে তো আমি এনজয় করছি, তোমরা উপভোগ করো। সামনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সেবক রোডকে নিয়ে কিছু বলতে যাওয়াটা মানে না বলাটাই ভালো, দৃষ্টতা। এই জায়গায় গাড়ি দাঁড় করালো, এবারে পুলিশ এখানেও চেকিং হবে। এখানেও কিন্তু আশ্চর্যজনকভাবে সমস্ত গাড়িকে দাঁড় করাচ্ছে না, কিছু সিকিমের গাড়ি চলে যাচ্ছে, আবার এই গাড়িটাকে আটকে রেখে দিল, বোঝা যাচ্ছে না। 10টা মিনিট দাঁড় করিয়ে রাখা হলো, পুলিশরা ধরে নিয়ে গেছিল, 400 টাকা দিল। এটা নাকি মানে মাসোয়ারা হিসাবে, মানে কি বলবো আর। ছি ছি ছি। ঘড়িতে বাজে 4:35, শিলিগুড়িতে আছি। এখানে ওই লক্ষ্মণ ভাই দাঁড় করালেন ড্রাইভার, উনি এখানে একটু খাবার দাবার খাবেন বলছেন, ব্রেকফাস্টের পর থেকে। আর তো কিছু খাননি, সত্যি লাস্টে উনি করেননি। এই হচ্ছে ব্যাপার। আমি আর কিছু খাবো না এখন, সকালবেলায় যা খাবার খেয়েছি। ট্রেনের মধ্যে মানে বেশি বাথরুমের নিড আমি অ্যাভয়েড করতে চাই, ওর জন্য খাওয়া দাওয়াটা কমই করি। আমরা এখন শিলিগুড়ি জংশনে পৌঁছালাম, 5:15 বাজে, 5:45 বাজে এনজেপি রেলওয়ে স্টেশনে এলাম। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, চলো স্টেশনের ভেতরে যেতে হবে। থ্যাঙ্কফুলি বৃষ্টিটা একটু কমেছে, তাও এখনও আমাদের 3 ঘন্টার অধিক অপেক্ষা। প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দেখো দার্জিলিং মেল এখন প্রবেশ করলো। আমিও তো এই ট্রেনটাই টার্গেট নিয়েছিলাম, বাট ফর আ মাইনার মিস করে গেছি। অগত্যা একদম লাস্টে হামসাফার এক্সপ্রেসেই বাড়ি ফিরতে হবে। 9:05-এ আসবে, 9:15-এর ডিপার্চার। এটা হচ্ছে রাইট টাইম। 8:10-এ শিয়ালদায় গিয়ে পৌঁছানোর কথা, সেটা তো কোনোদিনই হবে না, আইআরসিটিসি বদান্যতায়। 7:45 দার্জিলিং মেল ছেড়ে দিল শিয়ালদার উদ্দেশ্যে। বন্ধুরা, তোমরা হয়তো কিছুটা হলেও অবাক হচ্ছ যে হঠাৎ করে দেখালাম এনজেপিতে যে ট্রেন ঢুকছে স্টেশনে এখন বাড়িতে। অ্যাকচুয়ালি ট্রেনটা তো মানে আমরা হামসাফার এক্সপ্রেসে আমরা ফিরেছি, সেই ট্রেনটা তো জলপাইগুড়ি রোড হয়ে আসে, তো বেশ কিছু প্যাসেঞ্জার অলরেডি ছিল। আর যেখানে আমার সিট পড়েছিল সেখানে অলরেডি মানে জলপাইগুড়ি রোড থেকেই একটা ফ্যামিলি উঠেছিলেন, তারা তখন অলরেডি খাবার দাবার খাওয়া শুরু করে দিয়েছিলেন। তখন সামনেটা ক্যামেরা করাটা অত্যন্ত বিরক্তিকর ব্যাপার বলে আমি মনে করি। আর আমার পড়েছিল মিডল বার্থ, তো মানে তারপর সেখান থেকে শুয়ে আর কি করাটা খুব মুশকিল, বুঝতেই পারছো। রাত্রেবেলার ট্রেন ছিল। বাই দ্য ওয়ে, ট্রেনটা কিন্তু মানে ফ্যাবুলাস সার্ভিস দিয়েছে, ঠিক আছে। মানে প্রথমে আশঙ্কা করছিলাম, কেননা স্টেশনে ঢুকলোই 2-3 মিনিট লেটে, ছাড়লেও 3 মিনিট লেটে, কিন্তু মানে শিয়ালদাতে ঢুকিয়েছে একদম অন দ্য ডট 8:10, ঠিক আছে। মানে 8:10ই অ্যাকচুয়াল টাইম সকালবেলা। তো ট্রেনটা খুব ভালো সার্ভিস দিয়েছে। ভেতরে এসি খুব ভালো কাজ করেছে, ওয়াশরুমগুলো ঠিকঠাক ছিল, পরিষ্কার ছিল। তো মানে ভেতরে দেখাতে পারিনি, মুখের কথাই ধরতে হবে, চার্জিং পয়েন্টস ছিল। আর কি মানে এসিটা যেরকম যাওয়ার সময় মানে খুব কম ছিল, এখন তা না, এখানে একদম এসি একদম মানে কি বলবেন ঠান্ডায় কাঁপিয়ে দিয়েছিল, সেরকম ব্যাপার। আর সব থেকে বড় কথা, পাংচুয়ালিটি ঠিকঠাক টাইমে নামিয়ে দিয়েছিল। সো এইগুলোই হচ্ছে ব্যাপার। আর এখন আর কি, এখন তো আর কিছু বলবার নেই। ভোলে বাবার কৃপায় খুব ভালো পুজো দিলাম, খুব ভালো দর্শন হলো। গ্যাংটকে গেলাম, গ্যাংটকে খুব ভালো ওয়েদার পেলাম। এর থেকেই মানে একটা জিনিস মানে আমি সবসময় মানে বিশ্বাস করে এসেছি, তোমাদেরকেও একই কথা বলবো, যে মানে লোকের মুখের ঝাল খেও না। মিডিয়া দেখেছো তো মানে কতটা অপপ্রচার করে। আমি বলছি না যে কিছু হয়নি, বেশি ক্ষতি হয়তো মিরিকের দিকে হয়েছে, দার্জিলিংয়ের দিকে হয়েছে, কিছুটা কালিম্পংয়ের দিকে হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি না যাও তাহলে কি হবে। আমরা যে ওখানে গেলাম, আমরা কি টুরিস্ট কিছু কম দেখতে পেয়েছি? টুরিস্ট মানে ভরপেটটা গেছে, এবং মানে অনেক 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 বাঙালি টুরিস্ট গেছে। সুতরাং মানে মিডিয়ার ব্যাপার দেখে অতটা মানে কি বলবো, অতটা মানে শঙ্কিত হওয়ার মতো কোনো কারণ হয় না, কারণ ওরা একই খবরকে বারংবার দেখায় ফর টিআরপি। এনিওয়েজ, ঠাকুরের কৃপায় যখন দর্শনটা ভালো হলো, ঘোরাটা ভালো হলো, তখন তো মানে দের ইজ নাথিং লাইক ইট। আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও, দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাটস ইম্পারেটিভ।